ব্রিগেডিয়ার দাস, আপনার অভিজ্ঞতা কি বলছে? এই যে 14 দিনের সংঘর্ষ বিরতি, সেটা স্থায়ী হবে কিনা? তার কারণ দর্শকদেরও মনে থাকবে যে গত বছর যখন অপারেশন মিডনাইট হ্যামার হলো, তারপরেও কিন্তু সংঘর্ষ বিরতি হয়েছিল। 6-7 মাসের মধ্যে অপারেশন এপিক ফিউরি শুরু হয়ে গেল। আজকে আমরা কথা বলছি 8 তারিখে দাঁড়িয়ে, মাত্র এক সপ্তাহ আগে এই ইরানের বিদেশমন্ত্রী তিনি বলছেন ইউএস এর প্রতি তার রয়েছে জিরো ট্রাস্ট। কোথাও কি মনে হচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যে সেই ট্রাস্ট বা বিশ্বাসের বন্ধনটা তৈরি হয়েছে? একেবারেই না, আপনি যথার্থ বলেছেন। আমার মনে হয় অলরেডি আমরা এই যুদ্ধবিরতির মধ্যে সম্পর্কের ফাটল বা চির দেখতে পাচ্ছি। ইসরায়েল কনভিন্স না যে তারা লেবাননকে অ্যাটাক করতে পারবে না। হেজবুল্লাহ বলছে আমরা খুব তাড়াতাড়ি ইসরায়েলের জমি কেড়ে নেব, এবং ইসরায়েল গুছিয়ে এই কদিন যখন সারা বিশ্ব ইরান আর আমেরিকার লড়াই দেখছিল, লেবাননের তাদের যতটা দরকার গ্রাউন্ড অপারেশন করে গেছে, এবং সেটা খুব একটা মিডিয়াতে আসেনি। ইসরায়েলের অপোজিশন লিডার বেঞ্জামিন নেতানিয়াহুর ক্রিটিসিজম শুরু করে দিয়েছেন যে সে এই যদি চুক্তি মেনে নেয় তাহলে সেটা দেশের সাথে মানে দেশদ্রোহিতার সমান। আমাদের ভারতবর্ষ খুব তাড়াতাড়ি একটা এমই অ্যাডভাইজারি দিয়েছে যে এক্সিট ইরান, যত সত্তর হয় সম্ভব হয় ইরান থেকে এম্বাসির সাহায্য নিয়ে আউট হয়ে যাও ভারতীয়রা। এটা সহজে দেয় না, ভারতীয় কোনো ইনপুট ছাড়া দেয় না। এবং এই মুহূর্তে ট্রাম্প বলছেন যে যে ইউরেনিয়াম এনরিচমেন্টের দাবিতে আপনারা দেখাচ্ছেন, ওটা বলছেন কোনো রকমই সম্ভব হবে না। এবং ইরান তো প্রথম দিক থেকেই বলছে যে ঠিক আছে আমরা রাজি না, এরকম বিষয়তে এরা বলছে, তাই জন্য রাজি হয়েছে আজকে। এছাড়া আপনি যদি দেখেন এই যুদ্ধে ইরান 27 ফেব্রুয়ারি যে সিচুয়েশনটা ছিল আমাদের যুদ্ধটা শুরু হওয়ার আগে 28 ফেব্রুয়ারি, তার থেকে ইরান অনেক বেশি পেয়ে গেল। ইরান হরমুজের ট্যাক্স লাগালো, তখন হরমুজের ট্যাক্স লাগতো না। ইরানের উপরে স্যাংশন ছিল, স্যাংশন উঠে যাবে যদি এই 10টা পয়েন্ট মেনে নেওয়া হয়। ইরানকে ইউরেনিয়াম এনরিচ করতে দেওয়া হবে, তখনই ইরান মেনে নিয়েছিল, যেটা ওমানের মধ্যস্থতায় কথা হচ্ছিল যে আমরা আমাদের যত এনরিচ ইউরেনিয়াম আছে হ্যান্ড ওভার করতে আইএইএ কে রাজি আছি। এখন ইরান উল্টো সুরে গাইছে। এই মুহূর্তে কুওয়াত, বাহরাইন, ইউএই আর সৌদি আরবিয়াতে ইরানের অ্যাটাক চলছে, এবং হিজবুল্লাহ আর লেবাননের সাথে ইসরায়েলের। এবার এইখানে কতটা পাকিস্তানের মধ্যস্থতা না অন্য কিছু, কারণ পাকিস্তানকে আমার মনে হয় ব্যবহার করা হচ্ছে টিস্যু পেপারের মতো। কারণ আজকে একটি ড্রাফট বেরিয়েছে যেটা প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান টুইট করে ফেলেছিলেন, তো ড্রাফটটা কে লিখে দিল তাকে, সেটা নিয়ে কথা হচ্ছে সারা বিশ্বে যে পাকিস্তান ওই রকমই করছে যেটা ইউএস তাকে বলছে। এবং পাকিস্তান একটা স্টেটমেন্ট দিয়েছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে সবকটি আরব দেশের সাথে পাকিস্তান বিশ্বাসঘাতকতা করলো। পাকিস্তান ইউএই যেহেতু তাদের টাকা ফেরত চেয়েছে $3.5 বিলিয়ন, পাকিস্তান তাদের বলেছে তোমরা ভারতের অখণ্ড ভারতের অংশ হয়ে গেছো। এই স্টেটমেন্ট পাকিস্তান থেকে আসছে এখন, এবং সেইখানে পাকিস্তান আরব কান্ট্রিগুলোকে ভার্চুয়ালি বিক্রি করে দিল চায়না, রাশিয়া আর ইরানের পরামর্শে। এবং তাদের এখন তাদের নিজের তেল বিক্রি করতে গেলে বা অন্য কেউ কিনতে গেলে তাদেরকে এখন ট্যাক্স দিতে হবে, ইরানের কাছে মাথা নত করে থাকতে হবে। সেইটা কোনো আরব কান্ট্রি পছন্দ করবে না। এইবার এই পুরো ব্যাপারটাতে আমার বুঝতে পারছি না, যদি আমেরিকা বিশাল কোনো অর্থ লগ্নি না করে কিভাবে এটা হবে। কারণ ট্রাম্প তো অবভিয়াসলি আপনি যেটা দিয়ে শুরু করলেন, সকালে একরকম বলছেন, বিকেলে একরকম বলছেন, এবং এটা এখন থেকে চলছে না, বহুদিন ধরে চলছে। এবং সেখানে সত্যি কি কোনো রেজিম চেঞ্জ হয়েছে? হয়নি তো, বাট উনি বলছেন রেজিম চেঞ্জ হয়েছে। উনি বলছেন 50% ট্যারিফ লাগাবেন, এবং কারা ওয়েপেন দেয় ইরানকে? রাশিয়া আর চায়না। এবং আজকে নর্থ কোরিয়াও মিসাইল টেস্ট করেছে। আমার মনে হয় এত সহজে এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসবে না। পাকিস্তানের প্রসঙ্গ ব্রিগেডিয়ার দেবাশিস দাস তুলছেন, আমি এই প্রসঙ্গে একেবারে রাজগোপাল ধর চক্রবর্তীর কাছে আসতে চাইবো। আমি বলছি এইটা ভারতের কাছে কতটা অস্বস্তিকর? এক হচ্ছে কার্যত যদি ট্রুথ সোশ্যালে পাকিস্তান সম্পর্কে করা মন্তব্যগুলো এই একেবারে সংঘর্ষ বিরতি নিয়ে দেখে থাকেন, কার্যত স্তুতি গাইছেন ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধে কার্যত একটা আমি বলছি মেসেঞ্জার অফ পিস হয়ে ওঠার একটা বার্তা পাকিস্তানের তরফে দেওয়া হচ্ছে। এবং শুধু তাই নয় রাজগোপাল বাবু, 10 তারিখে এই শান্তি নিয়ে যে বৈঠক রয়েছে দুই দেশের মধ্যে ইসলামাবাদে, সেখানে আমেরিকার উপরাষ্ট্রপতি তিনি উপস্থিত থাকবেন, আবার শোনা যাচ্ছে ইরানের যিনি স্পিকার তিনি উপস্থিত থাকবেন। আমি বলছি এইটা ভারতের কাছে কতটা অস্বস্তিকর বলে মনে হচ্ছে আপনার? দেখুন, পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে সেখানে একটা ভূমিকা তৈরি করেছে এবং ওদের অনেকগুলো জাহাজ ছেড়ে দিয়েছে।
ভারতবর্ষের পররাষ্ট্রমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমরা এই দালালি করি না, আমাদের ভারতের কাজ এইগুলো নয়, আমরা সারা বিশ্ব জুড়ে শান্তির কথা বলি। হ্যাঁ, কে কোথায় কী করছে সেখানে মধ্যস্থতা করে দুটো পয়সা করা ভারতবর্ষের কখনো লক্ষ্য না, পরিষ্কার একেবারে হিট করেছেন পাকিস্তানকে। এখন হ্যাঁ, দেখুন যে এই যে প্রথমে যেটা হচ্ছে হরমুজ প্রণালী যখন খুলে গেল, আমাদের যে সমস্ত জাহাজগুলো আটকে ছিল এলএনজি নিয়ে, এলপিজি নিয়ে, তেল নিয়ে বা অন্য যে সমস্ত সামগ্রী নিয়ে, এখন তো তারা তো সঙ্গে সঙ্গে ভারতে ফিরবে না। এবং ইরান যেটা জানিয়েছে যে আমাদের কাছ থেকে ওরা যেটা লেভিটা বলছে, লেভিটা ওরা কিন্তু নন ব্রিক্স কান্ট্রি, মিত্র নয় এমন লেখের কাছে বলছে লেভি একটা চাইছে, চাইনিজ ইউয়ানে সেটা দিতে হবে। কিন্তু ভারতের উপরে কোনো লেভি চাপাবে বলে এখনও ওরা জানায়নি, কারণ এখনও ভারতকে ওরা বন্ধু হিসেবে মনে করে। হ্যাঁ, পাকিস্তান একটা গুরুত্ব পেয়েছে, কোনো সন্দেহ নেই। পাকিস্তান তো আমরা জানি যে কিভাবে সেখানে আসিম মুনিরকে সেখানে আমরা দেখেছি যে সেখানে লাঞ্চে ডাকা হচ্ছে। হোয়াইট হাউসে লাঞ্চে ডাকা শুধু নয়, সেই লাঞ্চে কি কি মেনু ছিল সেটা পর্যন্ত তুলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তা সেগুলো তো আমরা দেখেছি, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা এই মুহূর্তে খুশি যে যুদ্ধ কিছুদিন হলো মিটছে, আমরা তেলের যে এগুলো আমরা সেগুলো তৈরি করতে পারছি। এবং আমরা দেখুন এলএনজি আমরা কিন্তু বিকল্প চেষ্টায় রয়েছি, রাশিয়ার সঙ্গে কি এলএনজি আনা যায়, এলপিজি আনা যায়, অস্ট্রেলিয়া থেকে এলএনজি কি আনা যায়, সেগুলো আমাদের বিকল্পের সন্ধানে। যুদ্ধ আমাদের বারবার বুঝিয়ে দিচ্ছে যে তোমার ডেস্টিনেশন পাল্টাতে হবে, আমরা পাল্টাচ্ছি। প্রযুক্তি কী করে তেলবিহীন যে সমস্ত প্রযুক্তি তৈরি হচ্ছে, চীন কিন্তু ব্যাপকভাবে চলে গেছে যে তেলের বিকল্পর দিকে, আমাদেরও সেই প্রযুক্তি কী করে আনা যায় সেই দিকে আমরা যাচ্ছি। হ্যাঁ, পাকিস্তান কিছু পেয়েছে, আমরা সেই নিয়ে খুব একটা আমাদের যন্ত্রণা নেই, যুদ্ধ মিটেছে, শান্তি মিটে হচ্ছে। এখন চীন কিন্তু খেয়াল রাখতে হবে, যে একটা বড় উদ্যোক্তা, চীন কিন্তু ইরানের উপর বারবার চাপ দিচ্ছে যে তেল যদি আটকে যায় আমাদের অর্থনীতি কোল্যাপস করবে। সুতরাং চীনের স্বার্থ এখানে জড়িয়ে আছে, যে রাশিয়া চীন দুজনের স্বার্থ এখানে রয়েছে, কিন্তু বিপরীত স্বার্থ। তেলের দাম বলে রাশিয়ার লাভ, কিন্তু তেলের দাম বলে চীনের ক্ষতি। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে দুজনেই যেহেতু ইরানকে সাপোর্ট করছে, ইরান তার মাঝামাঝি জায়গায় যেতে বাধ্য হচ্ছে। এবং আমেরিকা খেয়াল রাখতে হবে, মিড টার্ম ইলেকশন আসছে, ইসরায়েল ওই ইলেকশন কিন্তু নভেম্বরে থাকলো, আমরা জানি সেখানে বাজেটজনিত কারণে বাজেট পাস করাতে হবে, তার জন্য যে কোনো দিন ইলেকশন অ্যানাউন্সমেন্ট হয়ে যেতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে আপনি বলে দিন আমরা বিরাট কিছু পেয়েছি, এর মাধ্যম দিয়ে ইলেকশনটা থেকে আপনি উতরে নিতে পারেন, কিন্তু আবার যদি যুদ্ধে যেতে চান তাহলে কি হবে আনসার্টেন, আমরা জানি না। ইরান কিন্তু যেভাবে সেকেন্ড স্ট্রাইকে ফেরত চলে এসেছে, তাদের সমস্ত এয়ারফোর্স গেছে, নেভি গেছে, কিন্তু যেভাবে সেকেন্ড স্ট্রাইক দ্বারা ওরা দেখার মতন ছোট যেভাবে আক্রমণ করছে, এটা দেখার মতন। তো এই জায়গায় দাঁড়িয়ে ইসরায়েল এবং আমেরিকা আমার মনে হয়, ইরান একটা ছোট দেশ হওয়া সত্ত্বেও সুপার পাওয়ার আমেরিকার সঙ্গে যেভাবে প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে লড়াই চালিয়ে গিয়েছে, অন্তত ক্ষমতা নিরিখে যে জায়গায় আমেরিকার সঙ্গে তুল্যমূল্য জায়গায় ইরান দাঁড়িয়ে রয়েছে, সেইটা অনেকে কার্যত বিস্মিত করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।